আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, প্রশাসনে দলবাজি এটি ১৯৯১ সন থেকে সেই ম্যালথাসের ক্রমবর্ধমান হারে যে বেড়ে যাওয়া, সেটি বাড়তে বাড়তে ২০২৪ সনের যে আগস্ট মাস, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়টিতে এসে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এই যে দেশ পরিচালিত হচ্ছে, এখানে এটি একটা বীভৎস, অসহনীয় এবং অস্বাভাবিক অবস্থাতে পৌঁছে গিয়েছে। এর কারণ হলো, যখন বিএনপি ক্ষমতায় থাকে, এক্ষেত্রে বিএনপির যারা নেতা রয়েছেন তাদের আত্মীয়-স্বজন, তাদের চামচা, তাদের তাবেদার, কিংবা ধরুন ফেনীর লোক, বেগম খালেদা জিয়ার এলাকার লোক, অথবা বগুড়ার লোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকার লোক, ওনারা প্রাধান্য পেয়েছেন। আর যারা ছাত্রদল করতেন, যুবদল করতেন, বিএনপি করতেন, তারা ছাত্র অবস্থায় তাদের যাদের ক্যারিয়ার রয়েছে, তারা যারা প্রশাসনে চলে গিয়েছেন, তো তারা সঙ্গত কারণে একটা সিন্ডিকেট গড়ে তুলতেন। এবং এটি ধীরে 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 বাড়তে বাড়তে একেবারে এখন এসে কোন পর্যায়ে চলে গেছে তার আগে আগের জমানার কথা বলে নেই। তো এটা যেভাবে বিএনপি করলো, সেটাকে দ্বিগুণ করে দিল ১৯৯৬ সনে আওয়ামী লীগ সরকারে এসে। এবং আওয়ামী লীগ সরকার এসে আবার যে অপকর্মগুলো করলো, এটাকে আবার কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হলো ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে। এবং আগে যেটা হতো সেটা হলো জুডিশিয়ারি এবং মিলিটারি, মানে সামরিক বাহিনীতে দলবাজিটা সাধারণত হতো না। কিন্তু একেবারে সর্বশেষ যেটা হলো আওয়ামী লীগ জমানাতে, পুরো জুডিশিয়ারি এবং মিলিটারিতে এখানে এবং পুলিশ বাহিনীতে, প্রথমত গোপালী হলে, মানে গোপালগঞ্জের লোক হলে ৭ গুণ মাপ, এবং তাদেরকে সর্বক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য আওয়ামী লীগের একটা আপ্রাণ চেষ্টা ছিল। গোপালীর পরে দ্বিতীয় যেটি হলো সেটা হলো ফরিদপুরি, মানে যাদের বৃহত্তর ফরিদপুরে যাদের বাড়ি। এরপরে সবকিছুর উপরে, অর্থাৎ গোপালী এবং ফরিদপুরের উপরে নিউমারি হিসেবে, সুপার নিউমারি হিসেবে যেটি কাজ করতো সেটি হলো শেখ পরিবারের আত্মীয়। সেটা শেখ হেলাল হোক, শেখ সেলিম সাহেব হোক, অথবা আব্দুর রব শেরনিয়াবাত সাহেব, অর্থাৎ আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের আত্মীয় হোক, বা নিক্সন চৌধুরী, লিটন চৌধুরী এদের আত্মীয় হোক, এরকম যারাই একেবারে বলতে গেলে আত্মীয় 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 আত্মীয়, এরকম ১৪ গোষ্ঠী পর্যন্ত গেলে কোনো অবস্থাতে যদি শেখ পরিবারের কোনো আত্মীয়তার বন্ধন কোথাও খুঁজে পাওয়া যেত, তো দলীয়করণ, প্রশাসন দলীয়করণের ক্ষেত্রে তিনি ছিলেন, তাকে রাজা বানানো হতো। এবং অনেকে শেখ পরিবারের সদস্য না হয়েও তারা শেখ হয়ে যেতেন, যেমন শেখ আব্দুল হাই বাচ্চু বেসিকের। তখন এইভাবে প্রশাসনের যে দলীয়করণ, এটা আমাদের অনেকটা গা সওয়া হয়ে গিয়েছিল। এবং তারা এই শেখ পরিবারের যারা সদস্য, তাদেরকে আমরা ঠাট্টা করে বলতাম রাজ পরিবারের সদস্য। যারা গোপালগঞ্জের লোক, তাদেরকে আমরা কপালি বলতাম, গোপালী কপালি, মানে এরা একটা কি ফাটা কপাল নিয়ে জন্মগ্রহণ করেছেন। তো এরকম যে একটা দলীয় সরকার, সেই দলীয় সরকারের অধীনে পুরো রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমলাতন্ত্র, সব জায়গাতে যে নিকৃষ্ট মহড়া চলেছে দলবাজির, এটি এখন এই সময়টাতে এসে না গোপালী, না বগুড়া, না যাকে বলা হয় ফেনী, বা না রংপুর, না জামাতি, না বিএনপি, না আওয়ামী, মানে কোনো কিছুই হচ্ছে না। কিন্তু একটা অ্যাবনক্সিয়াস, বিরক্তিকর একটা দলবাজি হচ্ছে। আমরা অনেক আগে হুমায়ুন আহমেদের একটা নাটক দেখেছিলাম আজ রবিবার। তো সেখানে একটা দৃশ্য ছিল, সেই দৃশ্য জাহিদ হাসান খুব পড়ুয়া একজন, যাকে বলা হয় ছাত্র, দুনিয়ার কোনো প্যাচগোছ বুঝেন না, সারাদিন শুধু পড়াশোনা করেন। আর অন্যদিকে যে পরিবারে তিনি থাকেন লজিং মাস্টার হিসেবে বা আশ্রিত হিসেবে, সেই পরিবারের যিনি বড় চাচা জনাব আলী জাকের, তিনি একজন বিখ্যাত মানসিক ডাক্তার। তো বাইরের রুগী ঠুগী তিনি পান না, তিনি ঘরের মধ্যেই তার সেই রুগী খোঁজার চেষ্টা করেন, এবং ঘরের কোনো লোক তাকে ডাক্তার হিসাবে মানতে চায় না। তো আনিস, মানে এই জাহিদ হাসান, তাকে নিয়ে প্রায় তিনি মানসিক চিকিৎসা করেন। তো এরকম একবার সেই আনিসকে, অর্থাৎ জাহিদ হাসানকে একটা দৃশ্য দেখানো হলো, একটা যাকে বলা হয়, তো বলা হলো যে এটা কি। তো উনি অনেকক্ষণ দেখে থেকে বললেন যে এটা হিজিবিজি।
তো এটাকে তার কাছে মনে হলো যে এটা একটা মানসিক রোগীর লক্ষণ। তো তিনি আরো একটু জটিল আরেকটা একটা স্কেচ দেখালেন, মানে আরেকটা আঁকাঝোঁকা দেখালেন। ওটা ছিল আরো জটিল। ওটা দেখে বলল যে, "এটা কি?" তো উনি বললেন যে, "এটা হিজিবিজি, হিজিবিজি।" মানে ডবল হিজিবিজি। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এখন সেই আওয়ামী লীগের যে দলীয়করণ, সেই দলীয়করণের মধ্যে একটা সিস্টেম ছিল। ১ম সিস্টেমটা হলো গোপালী, ২য় সিস্টেম হলো শেখ পরিবারের সদস্য, এরপরে ফরিদপুরি, এরপরে ছাত্রলীগ, যুবলীগ আরো নানা রকম ইকুয়েশনের বাইরে জামাত এবং বিএনপির যারা লোকজন তারা খুব সুকৌশলে এখানে ঘাপটি মেরেছিল এবং এই ঘাপটি মেরে তারা সেই সরকারের ১২টা বাজিয়েছে বিভিন্নভাবে। তো এরকম একটা দলবাজির যে অধিক্ষেত্র ১৫ বছর ধরে চলেছে, এটি রাতারাতি এসে এই আগস্ট মাসের পরে এসে পুরোটা এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে এখানে যে যেভাবে পেরেছে, যেখানে আওয়ামী লীগের লোকজন তো নেই, কিন্তু আওয়ামী লীগের যে সকল ধড়িবাজ লোকজন আছেন, যাদের হাতে প্রচুর টাকা, ঘুষ খেয়েছেন আর টাকা সঞ্চয় করেছেন এবং যথেষ্ট সাহসী, তো তারা টাকা পয়সা দিয়ে কিন্তু অনেকেই ম্যানেজ করে ফেলেছেন এবং অনেক কে পোস্ট, ভালো ভালো পোস্টগুলোতে এখনো আওয়ামী লীগের লোকজন কিন্তু রয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাজার হাজার, যারা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় যেটা আছে যে রাতারাতি যে কে পোস্টগুলো জামাত মাইন্ডেড যারা কর্মকর্তা ছিলেন, এমনকি যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদেরকে ধরে নিয়ে এত দ্রুত জামাত এই কাজগুলো করেছে, যেটা অকল্পনীয়। বিএনপি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। বিএনপি যখন পরিকল্পনা করছে যে আমরা এটা করব, ওটা করব, ওটা করব, সিভিল সার্ভিসে তারা দেখা গেল কিছুই করতে না পেরে তারা ওই অফিসার্স ক্লাব যেটা রয়েছে সেটার তারা দখল নিয়ে তারা খুশি। পোলাও খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, ওখানে গল্পগুজব করছে আর সরকারের সমালোচনা করছে। কিন্তু কে পোস্টগুলোতে ডিসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে বড় বড় পদবিগুলোতে এখানে দেখা গেল তারা জামাতের সঙ্গে পেরে ওঠেনি। এখানে বিএনপির চেয়ারপারসনের অফিসে মিস্টার সত্তার নামে একজন ভদ্রলোক ছিলেন। তো তিনি কয়েকদিন শোনা গিয়েছিল যে পুরো সচিবালয় তিনি নিয়ন্ত্রণ করবেন সিভিল সার্ভিস, কিন্তু তিনি সেটা ওভাবে পারেনি। না পেরে তিনি এখন দেখা গেল যে অফিসার্স ক্লাবের নেতৃত্ব, সাধারণ সম্পাদক বা মানে সভাপতি কিছু একটা হয়েছেন, ওটা নিয়ে তিনি ব্যস্ত আছেন। কিন্তু সচিবালয় দেখা গেল ওই আওয়ামী লীগের যারা লোকজন তারা নিয়েছেন, ধড়িবাজ যারা লোক তারা নিয়েছেন, জামাতের যারা লোকজন রয়েছেন তারা এখানে নিয়েছেন। আবার পুলিশের সেই নিয়োগ বদলি নিয়ে এখানেও দেখা গেল যে বিরাট একটা বাণিজ্য করার চেষ্টা করা হয়েছে এবং অনেক দলবাজ, অনেক দলবাজ, আমি কোন নাম বলবো না, সাবেক পুলিশ কর্তা, তারা এই নিয়োগ দিবে, বদলি দিবে, এইগুলো করে করে বিভিন্ন মিটিং, মিছিল, তালিকা মালিকা করে ঠরে, মানে কি বলবো, এখানে গত যারা ১৫ বছরে যে সমস্ত অপকর্ম যেমন বেনজিররা যারা করতে পারেনি, অনেকে দেখা গেল এই ১৫ দিনের মধ্যে বেনজিরের বাপ হয়ে গেছেন, কিন্তু আলটিমেটলি কাজ করতে পারেননি। এখানে অনেক কিছু দুর্নাম হয়েছে, বদনাম হয়েছে, কিন্তু আলটিমেটলি ফলটা কোনো দলেরই আসেনি। এখানেও কিন্তু কোনো রকম লেনদেন ছাড়া, কোনো রকম যাকে বলা হয় শব্দ ছাড়া অল কে পোস্টগুলো জামাতের লোকজন দখল করে ফেলেছে এবং জামাতের সহযোগিতা নিয়ে আরো অনেকে অনেক কাজগুলো করেছে। একইভাবে আপনি দেখুন সেই জুডিশিয়ারিতে যে সারা বাংলাদেশে আইন কর্মকর্তাগুলো নিয়োগ হয়েছেন, তো সেখানেও জামাতের সঙ্গে আসলে বিএনপি শিশু এবং এই যে আমলাতন্ত্রের যে পরিবর্তনগুলো হয়েছে, দলবাজি হয়েছে এবং যে দলবাজি প্রশাসন চলছে, এটি পুরো রাষ্ট্রের যে সিস্টেমটি, এটি সিস্টেমটিকে একদম কলাপস করে দিয়েছে। আপনার যদি হাইকোর্টে একটা মামলা থাকে, যদি মানে আপনার লোয়ার কোর্টে একটা মামলা থাকে, আগে একেবারে যেটা অবধারিত, আপনার ধরেন কোনো একটা ফাইল ২,০০০ টাকা ঘুষ দিলে হয়ে যেত সিরিয়াল পাওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য, সেটি এখন ৫,০০০ টাকা দিয়েও আপনাকে ১৫ দিন পর্যন্ত ঘুরতে হচ্ছে। তো এই অবস্থা ঠিক যাকে বলা হয় জেলা, যাকে বলা হয় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ডিসি অফিস, টিএন অফিস, সেখানে ঘটে যাচ্ছে। আগে যেখানে মানে যারা বিসিএস কর্মকর্তা তারা ঘুষ নিতেন অনেকটা রাগ ঢাক করে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে টেবিলের উপর রেখে প্রকাশ্যে তারা ঘুষ খাচ্ছেন। এর কারণ হলো এই মুহূর্তে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ নেই। ফলে এই যে এখন যে দলবাজিটা হয়েছে, এই দলবাজির নিয়ন্ত্রণ কোনো দলের হাতে নেই। এর কারণ হলো কোনো দলই রাষ্ট্র
চালাচ্ছে না। এখন ধরেন একজন একটা পার্টির পরিচয় নিয়ে, একটা পার্টির সুপারিশ নিয়ে কেউ একটা ভালো কে পোস্টে ঢুকলেন। ঢুকে তিনি অপকর্মগুলো করছেন। এখন তাকে শাসন করবে কে? পার্টি তো তাকে শাসন করতে পারছে না। বিকজ পার্টি রাষ্ট্র ক্ষমতায় নেই। আবার রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা আবার পার্টির লোক বলে তাদেরকে ভয় পাচ্ছে। ফলে সে যে একটা ওপেন স্পেস পাচ্ছে, সেখানে রীতিমতো হিজিবিজি, ইজিবিজি যা ইচ্ছা তাই করে একেবারে দেড় জাতির সর্বনাশ ঘটিয়ে দিচ্ছে। ফলে কাজে গতি আসছে না। সব জায়গাতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সরকার তার কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারছে না। এবং আমরা যারা সাধারণ আমজনতা, আমরা প্রতিদিনই ধৈর্য হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।